আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আচ্ছা, আমি লাস্ট ক্লাসে কত পর্যন্ত করাইছিলাম? আমার যতদূর মনে হচ্ছে আমি 27 নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করাইছিলাম, 28 থেকে করানোর কথা। তারপর আমাকে একটু একজন কনফার্ম করবেন যে আমি আসলে কত পর্যন্ত করাইছিলাম। হ্যাঁ, আমাকে একটু একটু কাইন্ডলি জানান। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান তো। আর আমি কত পর্যন্ত করাইছিলাম লাস্ট ক্লাসে? কত পর্যন্ত করাইছিলাম? 28 না 27? মেবি 27। হ্যাঁ, 28 থেকে শুরু করার কথা। জি, 27 নাম্বার অঙ্ক যে শেষ হয়েছিল ক্লাস। আচ্ছা, ক্লাস শুরু করি। 28 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। দেখেন 28 নাম্বার প্রশ্নে কি আছে বলা। আজকে র্যান্ডম প্রবলেমস সব শেষ করে দিব। হ্যাঁ, যে কটা বাকি আছে সবগুলো শেষ করে দেবো, তাহলে তোমাদের বৃত্ত শেষ আর কি বলা চলে। একটু গরম লাগে গিয়া। দেখেন যে 28 নাম্বার কোশ্চেনটা স্ক্রিনে আসছে। জি, ওয়ালাইকুম আসসালাম। 28 নম্বর প্রশ্নে কি বলছে? ইন দ্য ফিগার, মানে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রের কথা বলছে। ইন দ্য ফিগার রাইট, মানে ডান পাশে চিত্রটা ছিল, কিন্তু ডান পাশে দেখালে এই জায়গাটায় অনেক সংকুচিত লাগতেছিল, এই জন্য আমি চিত্রটাকে এটা পিছনে নিচে দেখাইছি। হ্যাঁ, তো বইয়ে দেখবে যে সাইডেই আছে। হ্যাঁ, ইন দ্য ফিগার রাইট ইচ অফ দ্য সার্কেলস হ্যাজ রেডিয়াস 4। ইচ অফ দ্য সার্কেল মানে হচ্ছে প্রত্যেক সার্কেল। হ্যাঁ, এখানে যে দুইটা সার্কেল আছে না, দুইটা চিত্র আছে, সরি বৃত্ত আছে। একটা হচ্ছে এই বৃত্তটা আর একটা হচ্ছে এই বৃত্তটা। দুইটা বৃত্তেরই ব্যাসার্ধ 4, তার মানে এই যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে 4। ওকে, ফাইন। আচ্ছা, এন্ড এরিয়া এনক্লোজড বাই বোথ সার্কেল ইজ 28। এরিয়া এনক্লোজড বাই বোথ সার্কেল মানে উভয় সার্কেল দ্বারা এনক্লোজ করা মানে কাভার করা। হ্যাঁ, কাভার করা বা মানে দখল করা। হ্যাঁ, দখল করা, তার মানে হচ্ছে উভয় সার্কেল দ্বারা দখলকৃত জায়গার ক্ষেত্রফল হচ্ছে 28 পাই। তার মানে এই পুরো এই যে এই সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল হচ্ছে 28 পাই। উভয় বোথ সার্কেল দ্বারা মানে দুইটা সার্কেল দ্বারা উভয় সার্কেল দ্বারা দখলকৃত জায়গার ক্ষেত্রফল মানে এই পুরো জায়গার ক্ষেত্রফল হচ্ছে 28। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন? শেডেড রিজন মানে এই যে ছায়াকৃত বা দাগাঙ্কিত, এই দেখছেন এটা, এই জায়গাটা একটু ডিফারেন্ট কালার, খেয়াল করছেন? হ্যাঁ, শেডেড রিজন মানে এই যে মাঝখানের যে জায়গা, এই মাঝখানের জায়গার ক্ষেত্রফল বের করতে বলছে। এখন এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে আপনি আসলে কি করবেন আগে এটা বোঝা দরকার। সেটের কনসেপ্ট থাকলে পারে, মানে ভেনচিত্রের কনসেপ্ট থাকলে সেখান থেকে করা যেতে পারে, অথবা আপনি একটা সহজ জিনিস চিন্তা করেন, এই জায়গার ক্ষেত্রফলটা আমি কেমনে বের করব, তাই না? তো দেখেন এই পুরো জায়গার ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, সবাই একটু তাকাবেন। আচ্ছা, আমি যদি এই বৃত্তের ক্ষেত্রফল বের করি, তার ক্ষেত্রফল বেরোবে কিন্তু পাই আর স্কয়ার। খেয়াল করেন প্লিজ, এই বৃত্তের ক্ষেত্রফল কত বেরোবে? পাই আর স্কয়ার প্লাস
এই বৃত্তের ক্ষেত্রফল যদি বের করি তার ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার, যেহেতু দুইটার ব্যাসার্ধ সমান। এই যে দুইটা বৃত্তের ক্ষেত্রফল মানে 2 পাই আর স্কয়ার, এই 2 পাই আর স্কয়ার থেকে যদি আমি এই সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে ওই জায়গার ক্ষেত্রফল আসবে। এটা বুঝছেন কিনা বলেন? এই সম্পূর্ণ জায়গায় যে পুরো জায়গার ক্ষেত্রফলটা যদি বাদ দেই, এই পুরো জায়গার ক্ষেত্রফল কত দেওয়া আছে? পুরো জায়গার ক্ষেত্রফল দেওয়া আছে 28 পাই, তার মানে 28 পাই। হ্যাঁ, এই যে এখান থেকে যেটা বেরোবে না সেটাই হচ্ছে এই যে মাঝখানে যে শেডেড রিজন আছে এই রিজনের ক্ষেত্রফল। এখন অনেকে বলবে যে ভাই এটা কিভাবে আসলো? দেখেন, এই শেডেড রিজনের ক্ষেত্রফল বের করতে গেলে আপনাকে এটাই করতে হবে, দুই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। এই বৃত্তের ক্ষেত্রফল আলাদা করে বের করবেন, এই বৃত্তের ক্ষেত্রফল আলাদা করে বের করবেন, তারপর দুটা যোগ করবেন। এই দুটা যোগ করার পরে সেখান থেকে বিয়োগ করতে হবে কি? সেখান থেকে বিয়োগ করতে হবে এই পুরো বৃত্তের ক্ষেত্রফল যেটা দেওয়া থাকবে প্রশ্নে। তাহলে আমরা ওই শেডেড রিজনের ক্ষেত্রফল পাবো। এটাই নিয়ম। এখন প্রশ্ন সেটা কিভাবে আসলো? হ্যাঁ, আপনি সেটা আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এই ব্যাপারটা কেমনে আসলো। দেখেন, একটু তাকাবেন প্লিজ। আপনি যখন এই পাই আর স্কয়ার দেখেন, এই পাই আর স্কয়ার মানে কি? এই জায়গার ক্ষেত্রফল না? খেয়াল করবেন প্লিজ, এই জায়গার ক্ষেত্রফল না? এখন এই জায়গার মধ্যে কিন্তু আমার এই জায়গাটা আছে, খেয়াল করছেন? তার মানে এই পাই আর স্কয়ার যখন আপনি বের করছেন তখন কিন্তু আপনার এই পুরো বৃত্তের মধ্যে কিন্তু এই জায়গাটার ক্ষেত্রফল চলে আসছে, তাই কি না? হ্যাঁ, তার মানে এই পুরো জায়গার ক্ষেত্রফল নিছেন, তার মধ্যে এইটুক তো আসছেই, তার সাথে এইটুকু আসছে। আবার এই পাই আর স্কয়ার মানে হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই পাই আর স্কয়ার নিছেন মানে এই বৃত্তের ক্ষেত্রফল নিছেন। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল যখন নিছেন তখন কি আমার এই এলাকা আসে নাই? অবশ্যই, কারণ এই এলাকা তো এই বৃত্তের মধ্যেও অবস্থান করতেছে। তার মানে এই পাই আর স্কয়ার নেওয়ার অর্থ হচ্ছে এই জায়গা তো আসছেই, সাথে এইটুকু আসছে। তাহলে এই দুইটা পাই আর স্কয়ার যোগ করার অর্থ কি? এদিকে তাকান, এই দুইটা পাই আর স্কয়ার যোগ করার অর্থ কি? এই দুইটা পাই আর স্কয়ার যোগ করে আপনি কি করছেন? এই দুইটা পাই আর স্কয়ার যোগ করে আপনি এই এলাকার ক্ষেত্রফল নিছেন, এই এলাকার ক্ষেত্রফল নিছেন, আর এই এলাকাটা দুইবার নিছেন। খেয়াল করছেন বিষয়টা? এই এলাকাটা দুইবার নিছেন। তার মানে এই যে 2 পাই আর স্কয়ার, এই যে 2 পাই আর স্কয়ার, এই 2 পাই আর স্কয়ারের মধ্যে আসলে কি আছে? এই 2 পাই আর স্কয়ারের মধ্যে এই জায়গার ক্ষেত্রফল আছে, এই জায়গার ক্ষেত্রফল আছে, তাই কি না? আর এই যে মাঝখানে যে লাল দাগ দিলাম এই জায়গার ক্ষেত্রফল দুইবার আছে, তাই না? তার মানে আমার তো শুধু এই জায়গার ক্ষেত্রফলটা লাগবে। তার মানে এই যে 2 পাই আর স্কয়ার, এই 2 পাই আর স্কয়ারের মধ্যে কিন্তু ভাইয়া আমার এই বৃত্তের এইটুক চলে আসছে, এই বৃত্তের এইটুক চলে আসছে, আর এই জায়গাটা দুইবার আসছে। দুইবার আসার কারণ এই জায়গাটা এই বৃত্তের মধ্যে অবস্থান করতেছে, এই জায়গাটা এই বৃত্তের মধ্যে অবস্থান করছে। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল যখন যোগ করছি তখন এইটুক যোগ এসে গেছে, এই বৃত্তের ক্ষেত্রফল যখন বের করছি তখন এইটুক এসে গেছে। তো যখন এই বৃত্তের ক্ষেত্রফল আর এই বৃত্তের ক্ষেত্রফল যোগ করছি তখন এই জায়গাটা দুইবার আসছে। তার মানে আসলে কি বোঝাচ্ছি? এইটুকের মধ্যে আমি এই পুরো জায়গার ক্ষেত্রফল কিন্তু আছে। খেয়াল করেন প্লিজ, এই 2 পাই আর স্কয়ারের মধ্যে কিন্তু এই পুরো জায়গার ক্ষেত্রফল আছে, কিন্তু এই জায়গাটা ডাবল আছে, তাই না? তাহলে এই জায়গা থেকে যদি আমি 28 পাই, এই 28 পাই বলতে কি বোঝাচ্ছে? এই 28 পাই বলতে এই সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে এই সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল যদি আমি এখন বাদ দিয়ে দেই, তাহলে এর মধ্যে যে এই জায়গাটা দুইবার আছে, হ্যাঁ, দুইবার থাকার কারণে এখানে কিন্তু একটু বেশি আছে। আমার কথা কি বুঝছেন? আমি যদি এই জায়গাটাকে খেয়াল করেন প্লিজ, আমি যদি এই জায়গাটাকে 1 নাম্বার এরিয়া দেই, 1 নাম্বার জায়গা, এইটুক 1 নাম্বার, এই পাশের এই অংশটাকে যদি 2 নাম্বার এলাকা দেখি, আর এই মাঝখানের এলাকা যদি 3 নাম্বার এলাকা দেখি, তাহলে এর মধ্যে কি আসছে? এর মধ্যে 1 নাম্বার এলাকার ক্ষেত্রফল আসছে, 2 নাম্বার এলাকার ক্ষেত্রফল আসছে, আর এই 3 নাম্বার এলাকার ক্ষেত্রফল দুইবার আসছে। তার মানে এর মধ্যে কি আছে? 1 আছে, হ্যাঁ, তারপর আছে 2 আছে, তারপর আছে 3 কয়বার আছে? দুইবার আছে, তাই না? এই যে এইটুকুর মধ্যে, বুঝছেন কি আমার কথা? এখন এখান থেকে এই 28 পাই, এই 28 পাই মানে কি? এই 28 পাই মানে কিন্তু পুরো জায়গা। এখন এই 28 পাইয়ের মধ্যে কিন্তু এই জায়গা দুইবার নাই। এই 28 পাই মানে হচ্ছে এই পুরো জায়গার ক্ষেত্রফল। 28 পাই মানে হচ্ছে এই সব জায়গায় আছে কিন্তু কেউ দুইবার নাই, তাই না? তাহলে 28 পাই মানে এর মধ্যে আছে 1 2 3। তাহলে এখন আমাকে বলেন, এই জায়গার ক্ষেত্রফল থেকে এইটুকু যখন বাদ দিচ্ছেন তখন 1 2 3 কেটে যাচ্ছে, এই 3 নাম্বার এলাকা থাকতেছে। দেখেন, এই 3 নাম্বার বলতে কিন্তু এই 3 নাম্বার এলাকাকে বোঝাচ্ছি। তার মানে আমার এই 3 নাম্বার এলাকার ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে। বুঝছেন আমার কথা কি? বুঝলেন? তার মানে আসলে এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল যোগ করে সেখান থেকে এই পুরো জায়গার ক্ষেত্রফল যা কোশ্চেনে দেওয়া থাকবে এটা বাদ দিলে আমরা এই মাঝখানের জায়গার ক্ষেত্রফলটা পাবো। কারণ দুইটা বৃত্তের ক্ষেত্রফল যখন আমি যোগ করছি তখন সব এলাকায় এসে গেছে, আর এই এলাকা দুইবার আসছে। কিন্তু তাহলে যদি আমি এখান থেকে এই পুরো বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে এই এলাকাটা তাহলে এখান থেকে এই পুরোটা বাদ দিলাম মানে এইটুক বাদ হলো,
এইটুক বাদ হলো আর এইটুক একবার বাদ হলো, তার মানে এর মধ্যে যে এই অংশটা দুইবার ছিল তাহলে ওইটুক একবার থেকে গেল। আমার কথা কি বুঝছেন? এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো। তাহলে আমার এই কি করতে হবে, দুইটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে আলাদা আলাদা করে, সেখান থেকে এই পুরো চিত্রের ক্ষেত্রফল বাদ দিলে ওই মাঝখানের দাগাঙ্কিত এলাকার বা শেডেড রিজনের ক্ষেত্রফল আসবে। ঠিক আছে, তাহলে শেডেড রিজনের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার মাইনাস 28 পাই। বুঝছেন কিনা বলেন প্লিজ? তাহলে 2 পাই আর স্কয়ার মাইনাস 28 পাই। দেখেন এখান থেকে মনে হচ্ছে 2 পাই কমন আছে, দেখেন 2 পাই আচ্ছা আর স্কয়ার মান বসাই, তাহলে 2 পাই আর হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে দেখেন 4, তাহলে আর স্কয়ার মানে 4 স্কয়ার মাইনাস 28 পাই, তাহলে 2 পাই এটা 16 দুগুণে 32, তাহলে 32 পাই মাইনাস হচ্ছে 28 পাই, তাহলে 32টা পাই থেকে 28টা পাই গেলে 4টা পাই মানে 4 পাই, তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 পাই। প্লিজ একটু রেসপন্স করতে হবে, এই জায়গাটা না বুঝলে কিন্তু বলতে হবে, না বুঝলে বলতে হবে, তাহলে আমি আরেকবার ট্রাই করব। সবচেয়ে বড় কথা হলো কি, এটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে যে আমি যখন এই বৃত্তের ক্ষেত্রফলটা নিচ্ছি, এই বৃত্তের ক্ষেত্রফলটা নিয়ে যোগ করতেছি, তখন আমার এই পুরো জায়গার ক্ষেত্রফল, সব জায়গার ক্ষেত্রফলই কভার হচ্ছে, আর এই জায়গাটা দুইবার কভার হচ্ছে, তাই না? তাহলে এই পুরো এই যে দুইটা বৃত্তের ক্ষেত্রফল আমি যোগ করছি, এখান থেকে যে আমি পুরো ক্ষেত্রফলটা এই যে 28 পাই, এই 28 পাই মানে কিন্তু এই সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল। যখন আমি বাদ দিলাম তখন আসলে কি বাদ দিলাম, এখান থেকে কি বাদ দিলাম, এখান থেকে আমি এইটুকু বাদ দিলাম, মানে এই এলাকা বাদ পড়লো, এই এলাকা বাদ পড়লো, এই এলাকা বাদ পড়লো, কিন্তু এর মধ্যে তো এই এলাকা দুইবার আসছে, তার মানে একবার বাদ পড়ার পরেও এর মধ্যে কি আরেকবার ওই এলাকা থেকে যাচ্ছে না? হ্যাঁ, কথা বলতে হবে নাকি ঘুমাই গেছে সবগুলা? হ্যাঁ, কথা না বললে আমি বুঝবো কিভাবে? কথা না বললে ক্লাস দেখে লাভ আছে? বলতে হবে যে আমি বুঝি নাই বা বুঝছি, ইয়েস নো ভেরি গুড কিছু তো বলতে হবে। Next, in the figure O is the center of the circle and PQ is the diameter. O হচ্ছে সার্কেলের সেন্টার, এই যে O হচ্ছে সার্কেলের সেন্টার, আর PQ is the diameter. PQ এই যে PQ মানে যেটা, এটা হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার মানে ব্যাস, মানে এই বৃত্তের ব্যাস হচ্ছে PQ। আচ্ছা, and angle P equal to 30 ডিগ্রি। অ্যাঙ্গেল P মানে যে এটা হচ্ছে 30 ডিগ্রি। Angle P is equal to 30 degree. হ্যাঁ, if the length of PR, PR মানে এই যে এটা, length of PR is 12 centimeter, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে ফাইন। What is the area of the circle? এই সার্কেলের এরিয়া চাইছে, সবাই একটু মনোযোগ দিবেন। এই সার্কেলের কি চাইছে? এই সার্কেলের এরিয়া নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই সার্কেলের এরিয়া যদি আপনি বের করতে চান তাহলে আপনার কি লাগবে? এই সার্কেলের এরিয়া যদি আপনি বের করতে চান, আপনার যেটা লাগবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কারণ বৃত্তের ব্যাসার্ধ, ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার, তার মানে ক্ষেত্রফল বের করতে গেলে আর লাগবে, মানে ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এই যে এইটুকু হচ্ছে আর। এই মানটা তো কোশ্চেনে সরাসরি দেওয়া নাই, তাহলে এই মানটা বের করতে হবে, কোনো না কোনো ভাবে এই মানটা বের করতে হবে। ঠিক আছে, এখন এই মানটা যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, খেয়াল করেন প্লিজ, যে এই মানটা বের করার জন্য কি কি ডেটা দেওয়া আছে। এই মানটা বের করার জন্য শুধু এইখানে এই ভিতরে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের এই বাহুর মান যে 12 এটা দিছে, এটা বলা আছে। এখন এর ভিতরে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এটা কি বোঝেন কেন? কারণ এই যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ না। কেন অর্ধবৃত্তস্থ কোণ? কারণ এই যে এটা যে বৃত্তের ব্যাস, তাহলে এই কোণের এক ঠ্যাং হচ্ছে এখানে আর এই কোণের এক ঠ্যাং হচ্ছে এখানে, তার মানে এই কোণটা এই যে অর্ধেক বৃত্তের উপর দাঁড়ায় আছে না, তার মানে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাই কি না? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তার মানে এটা 90 ডিগ্রি। এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এর মধ্যে যে একটা ত্রিভুজ আছে PQR, এই PQR ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, তার মানে এটা হচ্ছে সমকোণ, এর বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, এই যেটা, এটা হচ্ছে অতিভুজ, এই যেটা। তাই এইটুক যদি আর হয়, এইটুকু কি আর না, এইটুকু আর, তাই কি না? তাহলে এই পুরোটা হচ্ছে কি 2R, তাহলে অতিভুজ হচ্ছে 2R। আমার কথা কি বুঝছেন? আর এই বাহুর মান হচ্ছে দেওয়া আছে, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখন এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব। দেখেন সেই ত্রিভুজের এখন ত্রিকোণমিতির কনসেপ্টগুলো কাজে লাগবে। হ্যাঁ, তাহলে এখন আমি কি বলছিলাম, কোন সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণের মান যদি দেওয়া থাকে আর এক বাহুর মান যদি দেওয়া থাকে, তাহলে বাকি বাহুগুলো বের করা যায় ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে। ইয়েস, এখানে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে
এই বাহুর সাহায্যে এই বাহুর মান বের করতে হবে। তাহলে এই কোণটা হচ্ছে দিয়ে আছে সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এই সূক্ষ্মকোণের সাথে এটা আছে ভূমি, এটা হচ্ছে অতিভুজের যে সমকোণের বিপরীত বাহু। তাহলে এই ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে cos θ, কারণ আমি তো এই মানটা বের করব। তাহলে এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত নিতে হবে যেন এই বাহুটা আসে, এটা তো অতিভুজ, আর তার সাথে এই জানা মানটা জানা আছে, এটা জানা আছে যে 12, তাহলে এইটার সাথে এটা রিলেশন নিতে হবে, কারণ এটা বের করবো আর এটা জানা, বুঝছেন? তাহলে অতিভুজ আর ভূমির মধ্যে রিলেশন হচ্ছে cos θ, cos θ ইজ ইকুয়াল টু cos θ, θ কত? এই যে θ 30, তাহলে cos θ ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কত? ভূমি হচ্ছে যে এটা PQ PR, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এই যে R প্লাস R 2R, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে cos 30 এর মান কত? cos 30 এর মান √3 ডিভাইডেড বাই 2, PR এর মান কত? PR এর মান 12, আর নিচে হচ্ছে 2R, এই 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 6 বার যাবে। এখন আর আর যদি আমি গুণ করে দেই, দেখেন এই আর এই পাশে চলে আসবে, আর এই 2 এই পাশে 6 এর সাথে গুণ হয়ে 6 গুণ 2 হবে, আর √3 এই পাশে এসে ভাগ হবে, তার মানে 12 ডিভাইডেড বাই √3, রাখেন এইভাবে। তার মানে ব্যাসার্ধের মান 12 ডিভাইডেড বাই √3, এটা দেওয়া ছিল না, আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে বের করে ফেললাম, ঠিক আছে? এইবার বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু আর এর মান কত? 12 ডিভাইডেড বাই √3 তার উপর স্কোয়ার, তাহলে পাই ইন্টু এই স্কোয়ারটা 12 এর উপর আছে, √3 এর উপর আছে, পাই মানে হচ্ছে পাই স্কোয়ার মানে 144, আর √3 স্কোয়ার মানে হচ্ছে 3, আর 3 দিয়ে এটাকে কাটা যায় অবশ্যই, দেখেন 4 4 8 আর 1 9, 9 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, 3 4 12, 3 4 12 থাকলো 2 2 এর পরে 4 24, 3 8 24, তাহলে 48, আর সাথে আছে পাই, তাহলে 48 পাই, তাহলে আমাদের উত্তর হচ্ছে 48 পাই। তাহলে খুবই সিম্পল টাইপের কোশ্চেন, 48 পাই, বি নাম্বার অপশন ইজ রাইট। হ্যাঁ, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। দেখেন আপনার এখানে বলছে বৃত্তের, আচ্ছা আপনাকে এখানে বলছে বৃত্তের, আচ্ছা আপনাকে এখানে বলছে বৃত্তের, আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল কত? তাই বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে বৃত্তের ব্যাসার্ধ লাগবে, তো ব্যাসার্ধ মানে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, কিন্তু এই ব্যাসার্ধ দেওয়া নাই, তার মানে বুঝতে হবে ব্যাসার্ধ দেওয়া নাই, কিন্তু ব্যাসার্ধ বের করার নিশ্চয়ই কোনো না কোনো হিন্টস দেওয়া আছে। এর ভেতরে একটা ত্রিভুজ দেওয়া আছে, দেখেন এই ত্রিভুজটা আবার অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, আর অর্ধবৃত্তস্থ ত্রিভুজ হলে এই কোণটা তো সমকোণ হবে, আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তার মানে এই কোণটা সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে ভিতরে যেটা আছে, আর এই কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, এইটুকু 12, তার মানে এই যে এই কোণ আর এই বাহু, এইটার সাহায্যে আমরা এটা বের করবো, এই যে এটা এইটুকু আর হলে এইটুকু আর, তাহলে এই টোটালটা ট্রু আর, তাইলে এই সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, আর এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহু এটা লম্ব, তাহলে এটা ভূমি, তাই না? তাহলে ভূমির মান দেওয়া আছে, আর অতিভুজ এই যে এইটা বের করবো, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক নিতে হবে cos θ। খুবই সিম্পল, শুধু বুঝতে হবে, কনসেপ্ট না বুঝলে কিন্তু এই সব অঙ্ক পরীক্ষার হলে করে আসা যাবে না। হ্যাঁ, বলছে এ বি সি ডি ইজ এ স্কোয়ার, এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখেন এ বি সি ডি, এটা একটা স্কোয়ার, এটা একটা বর্গক্ষেত্র, এবি উইথ এবি ইকুয়াল টু 23, এবি মানে কিন্তু এই যে এটা, এই যে এই পুরোটার মান 23, এই সম্পূর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 23। আচ্ছা, ইফ বি মানে এই যে এটা, বি ইজ ইকুয়াল টু সিএফ মানে যে এটা, আমি একটু অন্য কালার নেই, বি মানে হচ্ছে এই যে এইটুক, সিএফ মানে হচ্ছে এই যে এইটুক, তাহলে এইটুক সমান ইজ ইকুয়াল টু জিডি মানে হচ্ছে এই যে এইটুকু সমান, ওকে ফাইন, ইজ ইকুয়াল টু এইচ মানে হচ্ছে এই যে ইজ ইকুয়াল টু 9, মানে এই সব টুক দৈর্ঘ্য, এই যে এইটুক হচ্ছে 9, এইটুক 9, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন মানে এই যে ভিতরে যে রিজনটা আছে না, এই ভিতরের রিজনের ক্ষেত্রফলটা বের করতে বলছে। এখন এই ভিতরের রিজনের ক্ষেত্রফলটা কেমনে বের হবে? দেখেন আমি একটু দুই ভাবে করা যাবে, তার মধ্যে সহজ উপায় হচ্ছে এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে এই যে চার কোণায় যে 4টা সমকোণী ত্রিভুজ আছে, এই ত্রিভুজগুলো বাদ দিয়ে দিতে হবে, ব্যাস। এখন বলবেন যে ভাই 4 কোণায় যে 4টা সমকোণী ত্রিভুজ আছে, মানে 4 কোণায় যে 4টা ত্রিভুজ আছে, এরা সমকোণী, আপনি কি করে বুঝলেন? কারণ এখানে যে বড় চিত্রটা এ বি সি ডি, এটা হচ্ছে একটা স্কোয়ার, মানে এটা একটা বর্গক্ষেত্র, এই পুরো চিত্রটা একটা বর্গক্ষেত্র। হ্যাঁ, কেন? কারণ এই যে বর্গক্ষেত্র বলা আছে, আর বর্গক্ষেত্রের এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি মানে কি, এখানে যে ত্রিভুজটা এই যে এখানে আছে, এই কোণটা তো 90, তাহলে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে এটা সমকোণ না? তো
তো এই কোণটা 90 ডিগ্রি মানে এটা সমকোণী ত্রিভুজ না? এই কোণটা 90 ডিগ্রি মানে এটা সমকোণী ত্রিভুজ না? ইয়েস। এই কোণটা 90 ডিগ্রি মানে এটা কি সমকোণী ত্রিভুজ না? ইয়েস। তার মানে এই যে চার কোণায় যে চারটা ত্রিভুজ আছে এরা হচ্ছে সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে সেখান থেকে যদি আমি এই চার কোণায় চারটা যে সমকোণী ত্রিভুজ আছে সেটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু এই ভিতরে শেডেড রিজনের ক্ষেত্রফল চলে আসবে। আমার কথা কি বুঝছেন? তাইলে আমার কি লাগবে দেখেন, এই পুরোটার দৈর্ঘ্য, এই সম্পূর্ণটার দৈর্ঘ্য দিয়ে আছে 23। তার মধ্যে এইটুক যদি 9 হয় তাহলে এইটুক কত? এই 23 থেকে 9 বাদ দিতে হবে, বুঝেন? কিন্তু তার মানে এইটুক হচ্ছে 23 মাইনাস 9, তার মানে এইটুক হচ্ছে 14। তাহলে এটা যেহেতু একটা বর্গক্ষেত্র তার মানে 4 বাহু সমান, তাহলে এই বাহু যদি 23 হয় তাহলে এই বাহু 23 হবে। তাহলে পুরো 23 থেকে এই 9 বাদ দিলে এই যে এইটুক হলো 14। তাহলে এই বাহু 23 হবে, সেই 23 থেকে এই 9 বাদ দিলে এইটুক হচ্ছে 14। তাহলে এই বাহু 23 হবে, সেই 23 থেকে এই 9 বাদ দিলে এইটুক হচ্ছে 14। বুঝছেন কিনা বলেন? এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। তাহলে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসবে বাহু স্কয়ার, মানে এই যে 23 স্কয়ার। ঠিক আছে? তাহলে ওই এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 23 স্কয়ার, বুঝেন? এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 23 স্কয়ার। সেখান থেকে আমি বিয়োগ করব এই যে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তাহলে হাফ ইন্টু ছোট দুই বাহু মানে কিন্তু সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু মানে হচ্ছে অতিভুজ। আর অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই বাহু বাদে যে দুইটা বাহু আছে, যে এইটা আর এইটা, খেয়াল করুন প্লিজ। এই যে সমকোণী ত্রিভুজ না, এই সমকোণী ত্রিভুজের এই বাহু আর এই বাহু হচ্ছে ছোট দুই বাহু। তাহলে এই বাহুর মান 14, এই বাহুর মান 9। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, মানে 14 ইন্টু হচ্ছে 9। এটা হচ্ছে এইটা এই ত্রিভুজের ক্ষেত্রফল। এরকম ত্রিভুজ কিন্তু এই পাশে তিনটা আছে এবং এই তিনটার ক্ষেত্রফল সেম। কেন? কারণ এর দুই বাহু 9, 14, এরও 9, 14, এরও 9, 14, এরও 9, 14, তার দুই বাহু সমান। সমকোণী ত্রিভুজের শোনেন, সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি সমান হয় তাহলে তৃতীয় বাহু সমান হবেই, মাস্ট। আমার কথা কি বুঝছেন? তাহলে এই বাহু এই ত্রিভুজ, এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, একে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমার এই 4 কোণার চারটা ত্রিভুজের মোট ক্ষেত্রফল চলে আসলো। তাহলে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে, পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই 4 কোণার 4 ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলাম, তাহলে এই শেডেড রিজনের ক্ষেত্রফল চলে আসলো। ব্যাস, এবার ক্যালকুলেশন করলে যা আসবে তাই। 23 স্কয়ার মানে 529। এই 2 দিয়ে এটা যাবে 2 বার। তাহলে দেখেন 14 দুগুণে 28 গুণ হচ্ছে 9। আচ্ছা, তাহলে 529 মাইনাস 8 9 72 এর 2 হাতে 7, 9 দুগুণে 18 7, 18 7, 18 7 কত হয়? 25 হয়। তাহলে 9 থেকে 7 7 277 আছে অপশনে। এই যে 277 সি নাম্বার অপশনে যায়। খুবই সিম্পল, শুধু আগে থেকে কনসেপ্টগুলো বুঝে গেলে পরীক্ষার হলে তাড়াতাড়ি হবে। 277 277। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ, এবং আসার মতো। দ্য লেন্থ অফ দ্য ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার ইন দ্য পিকচার ইজ 8। এই যে ছবিতে যে বর্গটা দেখানো হচ্ছে সেই বর্গক্ষেত্রের এক সাইড মানে হচ্ছে একটা পাশ বা বর্গক্ষেত্রের বাহু, সাইড মানে বাহু, হ্যাঁ, হচ্ছে 8। তার মানে এখানে যে বর্গক্ষেত্রটা দেখাচ্ছে তার প্রত্যেক সাইডের দৈর্ঘ্য হচ্ছে কত? 8। তার মানে এই যে এক এক বাহুর মান 8, মানে এইটুকু 8। তাহলে এইটুকু কত হবে? তাহলে এইটুকু 8 হবে, প্রত্যেক বাহু 8। আমার কথা কি বুঝছেন? যেহেতু বর্গক্ষেত্র, তার মানে এক বাহু 8 হলে পারে বাকি বাহুগুলো 8 হবে, রাইট? অল অফ দ্য 4 সার্কেলস আর ইনস্ক্রাইবড উইদিন দ্য স্কোয়ার। এখানে যে 4টা সার্কেল, এই 4টা সার্কেলই বর্গক্ষেত্রের ভেতরে দেখানো হয়েছে, তাই বলছে অফ ইকুয়াল রেডিয়াস। তার মানে হচ্ছে এই বর্গক্ষেত্রের ভেতরে যে 4টা সার্কেল দেখানো হচ্ছে, প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস সমান, মানে হচ্ছে ব্যাসার্ধ সমান। আচ্ছা, তার মানে ব্যাসার্ধ সমান মানে এদের 4টির ক্ষেত্রফল সমান। কারণ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল শুধু ব্যাসার্ধের উপর নির্ভর করে, কারণ পাই তো একই মান, পাই মান তো ধ্রুবক, তাই না? তার মানে ব্যাসার্ধের মান সেম, মানে ক্ষেত্রফল সবার সেম। ওকে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন ফিগার নট ড্রন টু স্কেল? এর মানে হচ্ছে এই কথাটা লিখে দেওয়ার অর্থ হচ্ছে মানে একদম স্কেল অনুসারে, মানে একদম কারেক্টলি ফিগারটা আঁকা নাও হতে পারে, আপনি জাস্ট বর্ণনা অনুসারে বর্ণনাকে ফলো করে অঙ্কটা সলভ করতে বলছে, বুঝছেন? আচ্ছা, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন? শেডেড রিজন মানে কিন্তু এই যে চার বৃত্তের মাঝে যে মাইনকা চিপাই যে জায়গাটা পড়ছে না, এই জায়গাটা হচ্ছে শেডেড রিজন। তাহলে এই যে মাইনকা চিপাই এই জায়গাটা, এই মাইনকা চিপার এই জায়গার ক্ষেত্রফল বের করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে টেনশন করতে আসছে, ভাই এই ক্ষেত্রফলটা কেমনি বের করবো? তো এখানে অনেকের মাথায় প্রথমে যে কাজটা করবো, শোনেন, এই অঙ্ক যদি পরীক্ষা হলে যাওয়ার আগে কেউ করে না যায় তাহলে কিন্তু করে আসতে পারবে না।
বলে দিলাম আগেতেই, মাথায় নেন ভালো করে। এই জায়গাটার ক্ষেত্রফল বের করার সময় অনেকে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে সেখান থেকে এই 4 বৃত্তের ক্ষেত্রফল বাদ দিবে, অনেকে এই কাজটা করবে। কিন্তু এতে কি হলো, আপনি যদি পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই 4টা বৃত্ত বাদ দেন, তাতে কিন্তু শুধু এই জায়গা আসলো না, এর সাথে এই যে ফাঁকা জায়গাগুলো এসে গেছে, এই যে ফাঁকা জায়গাগুলো এসে গেছে, এগুলোর ক্ষেত্রফলও চলে আসছে। তো ওটুক বাদ দেবেন কেমনে, এই কোনায় যেগুলো আছে এগুলো বাদ দেবেন কেমনে? ইয়েস, তার মানে এটা হবে না, এভাবে হবে না। আমার কথা কি বুঝছেন? তার মানে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে সেখান থেকে যদি আপনি এই 4 বৃত্তের ক্ষেত্রফল বাদ দেন, তাতে কিন্তু শুধু এইটুক আসতেছে না, তার সাথে এই যে এই সব আসতেছে, এই সব। কিন্তু আমার তো এইসব চাইনি, আমার চাইছে শুধু শেডেড রিজন, মানে শুধু এইটুক। হ্যাঁ, তার মানে এটা ভিন্ন চিন্তা করতে হবে। দেখেন আমাকে মানে এদিকে তাকান প্লিজ, এই যে এই এলাকাগুলো চলে আসার কারণে আমি অঙ্কটা সলভ করতে পারছি না। তাই এই এলাকাগুলো যাতে না আসে, আমাকে সেরকম জায়গায় চলে আসতে হবে। এই জন্য আমি এর ভেতরে একটা বর্গক্ষেত্র বানাবো, যে বর্গক্ষেত্রের 4 শীর্ষ হবে এই বৃত্তের 4 কেন্দ্র। এই 4 বৃত্তের 4 কেন্দ্র হবে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের 4 শীর্ষ। এই যে দেখেন, আমি আবার বলছি, এই অঙ্কটা সলভ করতে গেলে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে 4 বৃত্তের কেন্দ্রকে যুক্ত করে একটা বর্গক্ষেত্র ভিতরে বানাবো। এটা বর্গক্ষেত্র কিভাবে হলো, অনেকে বলবে ভাই এটা যে বর্গক্ষেত্র আপনি কিভাবে শিওর হলেন? তাকান, এই বাহুর মান কত? এই যে এই বাহুর মান 8, তার মানে বুঝতে হবে, এদিকে তাকান, তার মানে বুঝতে হবে যে এই যে এইটুকু 8, তাই কি না? এদিকে তাকান, এই পুরোটার মান 8 না? এইটা 8 মানে তো ভাইয়া এই পুরোটার মান 8। এই পুরোটার মান যদি 8 হয়, তাহলে এখান থেকে এইটুক হবে 4, এইখান থেকে এইটুক হবে 4, তাই কি না? আমার কথা কি বুঝছেন? তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধ তো সমান। তার মানে এই বৃত্ত যতটুকু জায়গা দখল করছে, এই বৃত্ত ঠিক ততটুকু জায়গা দখল করছে। তার মানে এই পুরোটা 8 হলে, যেহেতু এই দুটার ইকুয়াল রেডিয়াস, তার মানে এই অংশের দৈর্ঘ্য আর এই অংশের দৈর্ঘ্য সমান, তাই কি না? তাইলে এই পুরোটা 8 হলে এই 8-এর অর্ধেক এইটুক হচ্ছে 4 আর এইটুক হচ্ছে 4। বুঝছেন আমার কথা কি? বুঝছেন? তাহলে এটা হচ্ছে ব্যাস। এই ব্যাস যদি 4 হয়, তাইলে এই ব্যাসার্ধ হবে 2, এই ব্যাসার্ধ হবে 2। এই ব্যাস যদি 4 হয়, তাহলে এই ব্যাসার্ধ হবে 2, এই ব্যাসার্ধ হবে 2। আমার কথা কি বোঝা গেছে? তার মানে আমরা বুঝে গেলাম এখানে যে বৃত্ত আছে সেই বৃত্তের ব্যাসার্ধ কোশ্চেনে বলা নাই, কিন্তু আমি বুঝে গেছি ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ 2। এটুকু বুঝছেন কিনা বলেন? প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ 2। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ 2, তার মানে কারণ এই প্রত্যেকটা বৃত্ত তো ইকুয়াল রেডিয়াসের, তাই না? প্রত্যেকটা বৃত্তের রেডিয়াস কি ইকুয়াল না? ইকুয়াল। তাহলে প্রত্যেকটা বৃত্তের রেডিয়াস যেহেতু ইকুয়াল, তার মানে এই যে এই সবগুলো 2, এই যে এইটুক 2, তারপরে যে এইটুক 2, তারপরে এই 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 যে এইটুক 2। তাহলে এখন এই মাঝখানে যে আমি যে বর্গটা পাইলাম, একটু তাকান, মাঝখানে আমি যে বর্গটা পাইলাম, এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। দেখেন এই 2 আর এই 2 4, এইটুক বুঝছেন কিনা বলেন? মাঝখানে যে আমি বর্গের ক্ষেত্রটা পাইলাম, সেই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4। ওকে ফাইন। এটা বর্গক্ষেত্র কি করে বুঝলাম? যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তবে এটা একটা বর্গক্ষেত্র। ওকে, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4। এইবার তাকান প্লিজ, এইবার সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। এখন আমাকে একটু বলবেন, এই যে কি করছি এসব, এই যে আমি যে বেগুনি কালারের দিয়ে আমি যে করে দিলাম, এই জায়গাটা কি খেয়াল করেন প্লিজ। এই জায়গাটা, এই যে এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু বর্গক্ষেত্র এই কোণটা 90, তার মানে এই জায়গাটা কি একটা বৃত্তকলা না? সবাই একটু মনোযোগ দেন প্লিজ, অঙ্কটা কিন্তু একটু বুঝতে পারলে খুব মজা। হ্যাঁ, এই জায়গাটা তো বৃত্তকলা, এই যে এটা কি বৃত্তকলা না? ইয়েস, বৃত্তকলা। যার এটা 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি হওয়ার অর্থ হচ্ছে এই পুরো কোণ 360 না, এই 90 ডিগ্রি কি 360-এর 4 ভাগের 1 ভাগ। এই কোণটা কি এই পুরো কোণের 4 ভাগের 1 ভাগ। তার মানে এই বৃত্তকলাটা হচ্ছে এই পুরো বৃত্তের 4 ভাগের 1 ভাগ। এটাকে বোঝেন? এগুলো কিন্তু আমি বুঝাই আসছি। দেখেন এই যে দেখেন, এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে 90 90 90, এই 4টা কোণ সমান, মানে এই যে 4টা অংশ হয়েছে, এই 4টা অংশের ক্ষেত্রফল সমান, মানে 4 ভাগে ভাগ হয়েছে। তাহলে এটা কি বৃত্তের 4 ভাগের 1 ভাগ না? আমার কথা কি বুঝছেন? তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল যা হবে তার 4 ভাগের 1 ভাগ। এটা মজার বিষয় হলো, এরকম 4 ভাগের 1 ভাগ এই পাশেও আছে, এরকম 4 ভাগের 1 ভাগ এই পাশেও আছে, এরকম 4 ভাগের 1 ভাগ এই পাশেও আছে। তাহলে আমরা তো বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে এই যে একটা বর্গক্ষেত্র পাইলাম,
ভিতরে যে বর্গক্ষেত্র পেলাম সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই যে যে 4টা বৃত্তকলা আছে এই 4টা বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু মাঝখানে শেডেড রিজন চলে আসবে। ইয়েস, এই কাজটাই আমরা করব। তার মানে ওই শেডেড রিজনের ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে যে ভিতরে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এ বি সি ডি মাইনাস 4টি বৃত্তকলা। এইভাবেই করতে হবে যদি মাঝখানে ওই মাইন্ড কাচি পড়া ওই জায়গাটার ক্ষেত্রফল বের করতে বলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এবিসিডির ক্ষেত্রফল কি হবে? এবিসিডি একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তা বাহু তো এই যে 2 আর 2 4, তার মানে বাহুর স্কয়ার, তার মানে 4 স্কয়ার। ঠিক আছে, মাইনাস। এখন বৃত্তকলার ক্ষেত্রফল কি? বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 4। পাই আর স্কয়ার বাই 4। এখন বলবেন কিভাবে পাই আর স্কয়ার বাই 4? এই সম্পূর্ণ বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে পাই আর, এই পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এই জায়গাটা কি এই পুরো বৃত্তের 4 ভাগে রাখবেন না? এই 4 ভাগে রাখবেন কেমনে বুঝলেন ভাই? কারণ এই কোণটা 90 ডিগ্রি, তো এই কোণটা 90 ডিগ্রি, এই পুরো 360 এর কয় ভাগে রাখবেন? 90, 4 ভাগে রাখবেন। তাহলে এই জায়গাটা হবে এই পুরো বৃত্তের 4 ভাগে রাখবেন, তাই পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 4। অথবা যদি আপনি এটা না বোঝেন তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার ইনটু থিটা ডিভাইডেড বাই 360। এটা তো জানেন না? জানেন না? আর এই থিটা মানে হচ্ছে এই যে কোণটা, মানে এই বৃত্তকলাটা এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, বুঝতেছেন আমার কথা? তো থিটা তো এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি ডিভাইডেড বাই 360। কোনো সমস্যা, এই শূন্য শূন্য ক্যান্সেল, 4 9 36, এই যে 1/4, এই যে 1/4, সেই 4 এখানে ভাগ দিছিলাম। আর যারা বোঝে তারা এটা করবে না, তারা লিখবে সরাসরি যে পাই আর স্কয়ার ডিভাইড বাই 4। যেভাবে ইচ্ছা করেন, সমস্যা নাই। তাহলে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 4 এটা কয়টা বৃত্তকলার ক্ষেত্রফল? এটা হচ্ছে একটা বৃত্তকলার ক্ষেত্রফল। এরকম বৃত্তকলায় যে 4 কোণে 4টা আছে, তাই একটা বৃত্তকলাকে 4 দিয়ে গুণ করে এই 4 কোণার 4টা বৃত্তকলা নিয়ে নেওয়া। ঠিক আছে, এটা ক্যান্সেল। তাহলে 4 স্কয়ার হচ্ছে 16 আর পাই আর স্কয়ার, আর এর মান কত? আর এর মান, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে যে এইটুকু, এইটুকু মানে 2, তাহলে 2 স্কয়ার। ঠিক আছে, তাহলে 16 মাইনাস 4 পাই। তাহলে আমাদের উত্তর হচ্ছে 16 মাইনাস 4 পাই। সি নাম্বার অপশন ইজ রাইট। এই যে 16 মাইনাস 4 পাই, খুবই সিম্পল, কিন্তু জাস্ট বুঝতে হবে যে আসলে এই অঙ্কটা সলভ করতে হলে ভিতরে যে 4টা বৃত্ত আছে ওই 4টা বৃত্তের কেন্দ্রগুলো যুক্ত করে ভিতরে একটা বর্গক্ষেত্র আঁকাতে হবে। সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই 4টা বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিলে মাঝখানের ওই ক্ষেত্রফলটা চলে আসবে। ওকে, আশা করি বুঝছেন। অঙ্কটা খুব ইন্টারেস্টিং এবং মজার। দেখেন এই যে বিবিএতে আসছে 9 10, হ্যাঁ, এগুলো অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে। নেক্সট, ইন দ্য ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এই যে এই ও হচ্ছে এই সার্কেলের কেন্দ্র। ও সিবি অ্যান্ড ও সিবি, ও সিবি, এই যে ও সিবি মানে এই কোণের মানটা, বুঝছেন? ও সিবি মানে হচ্ছে এই যে এই কোণের মানটা দেওয়া আছে কত? এই কোণের মানটা হচ্ছে 35 ডিগ্রি। ওকে ফাইন, এটা দেওয়া আছে 35 ডিগ্রি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিএসি? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিএসি? দেখেন বিএসি মানে এই কোণের মানটা বের করতে বলছে, এই কোণটা। এখন আগে দেখেন এই কোণটা বের করতে গেলে আসলে কি লাগবে আগে বোঝেন। এই কোণটা বের করতে গেলে আমার এই কোণের মানটা যদি আমি জানতে পারি কোনোভাবে, সেই কোণের মানের অর্ধেক হবে এইটা। কারণ আমরা পড়ছি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এই বৃত্তস্থ কোণ হবে এটার অর্ধেক। তাহলে এই কোণটা যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে তার অর্ধেক হবে এইটা। মানে এটা হচ্ছে থিওরি আমার মাথায় ধরে গেছে প্রথমে। কেন? কারণ এই কোণটা দেখেন এই চাপের উপর দণ্ডায়মান, তাই না? আবার এই কোণটাও দেখেন এই চাপের উপর দণ্ডায়মান। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণ কি? এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে এই মানটা বের করতে পারলে তার অর্ধেক হলো এটা। তাহলে এটা বের করবো। এখন দেখেন একটা জিনিস চিন্তা করে, যে এই যে ও বি সি ত্রিভুজ, খেয়াল করেন প্লিজ, ও বি সি ত্রিভুজ, এই যে ওবিসি ত্রিভুজ, এই ওবিসি ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। বলবেন কিভাবে? কারণ এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তার মানে এটা হলো ব্যাসার্ধ, রাইট? আবার এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাও কিন্তু ব্যাসার্ধ। আর একই বৃত্তের ব্যাসার্ধ তো ভাই আলাদা হতে পারে না, তাই না? তার মানে এই ওবিসি ত্রিভুজের এই বাহু আর এই বাহুটা আসলে এই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই মান আর এই মান সমান। তাহলে এই বাহু আর এই বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তার মানে এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো সমান। তাহলে এটা যেহেতু 35 দেওয়া আছে, তার মানে এই কোণটা দেওয়া নাই, কিন্তু আমি বুঝে গেছি এটা 35। ক্লিয়ার বিষয়টা? এটা বুঝে গেছি এটা 35 হবে। ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই একই কথা। তো 4টা বৃত্ত মিলে, তো 4টা অর্ধেক বৃত্ত মিলে তো একটা বৃত্ত হয়েছে, কোনো সমস্যা নেই। 4টা অর্ধেক বৃত্ত মিলে তো একটা বৃত্তই হয়েছে, কোনো সমস্যা নেই। আপনি বলছেন যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে একটা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলেই হবে। হ্যাঁ, এই যে এই 4 কোণা মিলে
এইটুক হলো একটা বৃত্তের 4/1 আবার এইটুক হলো একটা বৃত্তের 4/1, তাহলে এই 4/1 মিলে একটা ফুল বৃত্ত হয়েছে। খেয়াল করছেন? তা হবে। এবং লাস্টে কিন্তু দেখেন এই 4 আর এই 4 কেটে পাই আর স্কয়ার আসছে, তার মানে বর্গক্ষেত্রের এই ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে পাই আর স্কয়ার মানে একটা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে ওটা আসতেছে। নো প্রবলেম, কেউ যদি মনে রাখতে চায় সে রাখতেই পারে, অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, নেক্সট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি করলাম, আচ্ছা তাহলে এই কোণটা 35 হলে এই কোণটা 35। এখন এই যে ওবিসি ত্রিভুজের তিনটা কোণ, এই কোণ এই কোণ আর এই কোণ, এই তিন কোণের মধ্যে এই কোণের মান আর এই কোণের মান জেনে গেছেন, তাহলে এখন কি এই কোণ পাবেন না? অবশ্যই পাবেন। তাহলে এই 35 আর এই 35 এই দুটা 70 ডিগ্রি, 35 কত 70, তাই কিনা 70। তাহলে 180 থেকে আমি যদি এই দুইটার যোগফল মানে 70 বাদ দিয়ে দেই তাহলে থাকতেছে 110 ডিগ্রি, আর এই 110 ডিগ্রি মানে এইটা হচ্ছে 110, বুঝছেন কিনা বলেন? তিন কোণের সমষ্টি 180 না? ইয়েস। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুই কোণের যোগফল যদি বাদ দিয়ে দিই তাহলে তো এটা বেরোবে। তাহলে 180 মাইনাস এই 35 70, 180 থেকে 70 বাদ দিলে 110, তার মানে এই কোণটা 110, আর এই কোণটা হবে এটার অর্ধেক। তাহলে এটা যদি 110 হয় তাহলে এটা হবে 110 এর অর্ধেক, অর্থাৎ 110 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 55 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হচ্ছে 55 ডিগ্রি। বুঝছেন কিনা বলেন? ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইন দ্য ফিগার এবি ইজ দ্য ট্যানজেন্ট। ট্যানজেন্ট শব্দের অর্থ হচ্ছে স্পর্শক। এই যে ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, এবি মানে যে এটা হচ্ছে স্পর্শক। স্পর্শক মানে এই কোণটা 90 ডিগ্রি। কেন? আমরা জানি স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটা আমরা জানি। এসি ইজ দ্য ডায়ামিটার। এসি মানে যে এই যে এসি, এই যে এটা হচ্ছে ডায়ামিটার। ডায়ামিটার মানে ব্যাস, অর্থাৎ এটা হচ্ছে ব্যাস মানে এটা কিন্তু কেন্দ্র দিয়ে গেছে, বুঝছেন? ওকে, ইফ বিসি ইজ ইকুয়াল টু 12, বিসি মানে 12, বিসি মানে যে এই পুরোটা হচ্ছে 12, and AB is equal to 8, AB মানে যে এটা হচ্ছে 8, AB is equal to 8, what is the area of the circle? What is the area of the circle? এই সার্কেলের ক্ষেত্রফল বের করতে বলছে। এখন আমি আগেই বলছি যে কোন বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল যদি আপনি বের করতে চান তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ আর এর মান বের করতে হবে। এখানে কিন্তু কোশ্চেনে সরাসরি আর এর মানটা দেওয়া নাই, তার মানে আপনাকে যে করেই হোক আর এর মানটা বের করতে হবে, তাই কি না? আর এর মানটা বের করতে হবে। এখন আমি আর এই বাহুর মান, এটা একটা সমকোণী ত্রিভুজ, কি করে বুঝলাম বলা নাই কিন্তু, কারণ এটা হচ্ছে স্পর্শক আর এই যে এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাস। তাই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বা ব্যাসের উপর লম্ব মানে এই কোণটা 90 ডিগ্রি, এটা আমরা পড়ে আসছি থিওরিতে। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, হ্যাঁ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এটা একটা সমকোণী ত্রিভুজ, বুঝছেন? এই যে ভিতরে এই যে এটা সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা লম্ব, এটা ভূমি, অথবা এটা ভূমি এটা লম্ব, কোনো সমস্যা নেই। আর এই মানটাই হচ্ছে ব্যাস। তাহলে এই মানটা যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে তার অর্ধেক মানেই তো এই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তার মানে এই মানটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের একটা বাহু, আবার এই মানটাই হচ্ছে এর ব্যাস। তার মানে আমি এই মানটা বের করতে পারা মানে বৃত্তের ব্যাস বের করে ফেলা, আর বৃত্তের ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই ব্যাসার্ধ, তাই না? তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এই সমকোণের বিপরীত এটা অতিভুজ। তাহলে এই মানটা কত? এই মানটা হচ্ছে 2r। এই মানটা 2r, আমার কথা কি বুঝছেন? এই মানটা কিন্তু 2r না, কারণ এটা তো ব্যাস, তো ব্যাসের মান কি 2r না? তাহলে এটা হচ্ছে 2r, এটা 12, এটা 8 আর এটা 2r। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেন। অতিভুজ স্কয়ার মানে 12 স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে ভূমি স্কয়ার মানে 8 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে 2r এর হোল স্কয়ার। 12 স্কয়ার 144, এই 8 স্কয়ার 64, এই পাশে যোগ আছে এই পাশে বিয়োগ হবে, -64 ইজ ইকুয়াল টু 2r স্কয়ার। 144 থেকে 64 গেলে কত? 80। এই যে 0 8 1 1 0 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 2r এর হোল স্কয়ার। যেহেতু আমি 80 আমি আর এর মান বের করবো, তাহলে আমি এই স্কয়ারটাকে এই পাশে রুট করবো, তাহলে স্কয়ার এই পাশে রুট হলে √80 ইজ ইকুয়াল টু 2r। এবার আর বের করতে হলে 2 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে √80 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে আর এর মান। আর এর মান বের করে ফেলছি, তাহলে অতএব এখন বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। তাহলে পাই ইন্টু আর এর মান হচ্ছে √80 ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার। তাহলে পাই ইন্টু এই স্কয়ারটা এটার উপর আছে, এই √80 উপর স্কয়ার দিলে এই √ আর স্কয়ার কেটে এটা হবে 80, আর এই 2 এর উপর স্কয়ার দিলে এটা হবে 4, এই 4 দিয়ে 80 যাবে 20 বার, তাহলে 20 আর পাই গুণ করলে 20 পাই
তাহলে আমাদের উত্তর হচ্ছে 20 পাই, 20 পাই। ডি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল টাইপের কোশ্চেন, কিন্তু আসলে অঙ্কগুলো মানে একবারে সলভ করা যাবে না, কিছু ডাটা মিসিং থাকবে, সেই মিসিং ডাটাটা বের করার জন্য আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, ইন দ্য ফিগার এসি বাইসেক্টস। বাইসেক্ট করা মানে হচ্ছে সমদ্বিখণ্ডিত করা, বুঝছেন? সমান দুই ভাগে ভাগ করা, বাইসেক্ট। এসি মানে হচ্ছে এই যে এই রেখা, এসি বাইসেক্টস ডিসিই মানে এই কোণটাকে, এই এসি রেখাটা হচ্ছে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই পাশের অংশের মান আর এই পাশের অংশের মান সমান, মানে এই পাশের অংশের মান যদি এক্স হয় তাহলে এই পাশের অংশের মানও এক্স হবে। আমার কথা কি বুঝছেন? কোণ, হ্যাঁ। এখন এবি ইজ পারপেন্ডিকুলার টু ডিসি। পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, তাহলে এবি মানে হচ্ছে যে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ডিসি, মানে এই যে ডিসি, এই ডিসি এর উপর এই জিনিসটা লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, বুঝছেন কিনা বলেন? এই কোণটা 90 ডিগ্রি। কোণ বিএসি ইজ ইকুয়াল টু 40, তার মানে এই কোণটার মান 40, এটা দেওয়া আছে, এই কোণটার মান 40। ওকে ফাইন। ডিইসি মানে এই কোণটার মান দেওয়া আছে 20। ওকে ফাইন। হোয়াট ইজ দ্য মেজার অফ ডিইডিসি? হোয়াট ইজ দ্য মেজার অফ ইডিসি? ইডিসি কই? ইডিসি মানে এই কোণের মানটা কত বের করতে বলছে, এই যে এই কোণের মানটা। কথা কি বুঝছেন? এখন একটা কথা হচ্ছে যে আমি যদি এই কোণের মানটা বের করতে চাই তাহলে আসলে কি লাগবে? দেখেন, এই কোণটা কোন ত্রিভুজের অন্তর্ভুক্ত? তাকান, এই কোণটা দেওয়া আছে হচ্ছে 20, এই কোণটা দেওয়া আছে 40, এইটা 90 দেওয়া আছে, হ্যাঁ, আর এটা বের করতে বলছে। এখন এই কোণটা আসলে কোন ত্রিভুজের মধ্যে পড়ছে? দেখেন এই কোণটা, আমি একটা জিনিস দেখেন, এই কোণের মানটা দেওয়া আছে। আমি যদি এই বড় ত্রিভুজটা চিন্তা করি, এই যে বড়, এই বড় ত্রিভুজটা যদি আমি চিন্তা করি, এই বড় ত্রিভুজের যে তিনটা কোণ, তার একটা কোণ এইটা, একটা কোণ এটা, আর একটা কোণ কিন্তু এই পুরোটা, তাই না? সবকিছু বাদ দিলে কি, এখন এই বড় ত্রিভুজের এই কোণটা দেওয়া আছে, এই কোণটা বের করতে বলছে, আমি এই কোণটা দেওয়া আছে, আমি যদি কোনোভাবে এই কোণটা বের করতে পারি, এখন তিন কোণের সমষ্টি তো 180, তাহলে এই দুইটা কোণের যোগফল থেকে যদি 180 থেকে যদি এই কোণ আর এই কোণের যোগফল বাদ দিই তাহলে এটা বের হবে, তাই কি না? তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হলো এই কোণটা বের করা। তার মধ্যে বলছে এই এসি হচ্ছে বাইসেক্টর, কোন এই কোণের বাইসেক্টর, অর্থাৎ এই পাশের মান যা হবে এই পাশের মানটা কিন্তু তাই হবে, এই যে পাশে এইটুকু, তাই না? হ্যাঁ, এখন দেখেন এখানে যে এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের আবার দুইটা কোণ দেওয়া আছে, এই কোণ দেওয়া আছে আর এই কোণ দেওয়া আছে। দেখেন এ বি সি ত্রিভুজ, এই যে আমি একটু অন্য কালার নেই, এই যে এবিসি ত্রিভুজের এই কোণটা 40, এই কোণটা 90, আর এই কোণটা আমি এবিসি ত্রিভুজের বের করতে ফেলতে পারবো কিভাবে? এই 90 আর 40 যোগ করলে হয় 130, এই 90 যোগ 40, তাহলে 180 থেকে 130 বাদ দিলে 50 আসতেছে, সেই 50 হলো এই যে এটার মান, দেওয়া ছিল না, বের করে নিলাম। তাহলে এইটুকু 50 হলে এই পাশের টুকু 50 হবে, কেন? কারণ বলছে যে এই এসি হচ্ছে এই পুরো কোণের বাইসেক্টর, তাহলে এইটুকু 50 হলে এইটুকু 50, তার মানে টোটালটা কত? 50 50 100, ইয়েস। তার মানে এই কোণের মান পাই গেছে হচ্ছে 50 যোগ 50 ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে এই কোণ 100, এই কোণ 20, তাহলে এই 100 আর 20 যোগ করলে ইজ ইকুয়াল টু 120। তার মানে এই যে ডিইসি ত্রিভুজের এই কোণটা 100, এই কোণটা 20, তাহলে এই দুইটা মিলে 120, তাহলে 180 থেকে আমি যদি এই দুইটার যোগফল, এই যে এইটা আর এটা যোগফল 120 বাদ দেই, তাহলে এটা পেয়ে যাবো। তাহলে উত্তর হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর কত? 60 ডিগ্রি। সি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল। ওকে, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমি। ইন দ্য ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এখানে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রে ও হচ্ছে এই সার্কেলের সেন্টার, কেন্দ্র। ডি ইজ দ্য মিড পয়েন্ট। ডি হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্ট মানে হচ্ছে মধ্যবিন্দু। ডি হচ্ছে মিড পয়েন্ট, এই যে ডি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, হ্যাঁ ডি বিন্দু হচ্ছে, ডি হচ্ছে মিড পয়েন্ট কার? ওসি। এই ওসি, এই পুরোটা হচ্ছে ওসি, এই যে ওসি। তা ডি যদি মিড পয়েন্ট হয় তার মানে বুঝতে হবে এইটুক আর এইটুক সমান, বুঝতে হবে কিন্তু মিড পয়েন্ট। এটা মধ্যবিন্দু মানে কি? এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান বলেই তো এটা মধ্যবিন্দু, বুঝছেন? আচ্ছা, বিসি ইকুয়াল টু ওডি। এবার তাকান, বিসি, বিসি মানে কিন্তু ভাইয়া এই যে এটা, এই যে এটা বিসি মানে কিন্তু এই যে এটা, তাহলে বিসি ইকুয়াল টু ওডি। ওডি মানে হচ্ছে এইটা, অর্থাৎ এইটা আর এইটা সমান। এই যে আমি দিচ্ছি হলুদ চিহ্ন দিই, এইটুক আর এইটুক সমান, বিসি ইকুয়াল টু ওডি।
ওকে ফাইন, কোনো সমস্যা নেই। বিসি ইকুয়াল টু ওডি, হ্যাঁ ওকে। এবার বলছে ইফ ও সিবি ইকুয়াল টু 40, ও সিবি মানে এই কোণের মানটা 40, হ্যাঁ এই কোণের মানটা এই যে এখানে দেখাচ্ছি 40, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিএও, মানে এই কোণের ভ্যালুটা কত এটা বের করতে বলছে, এই কোণের ভ্যালুটা কত এটা বের করতে বলছে। আচ্ছা চল্লিশ, বিএও আচ্ছা, বিসি ইকুয়াল টু ওডি, ঠিক আছে। আচ্ছা দেখেন বিসি ইকুয়াল টু ওডি অর্থাৎ এই মান আর এই মান সমান। আচ্ছা এখানে এই ত্রিভুজের যে ও এ বি ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, দেখেন এই দুই বাহু কিন্তু সমান হবে, এই দুই বাহু সমান হবে না, হ্যাঁ এই দুই বাহু সমান হবে। কেন? কারণ এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাও ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাও ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ তো সমান হয়, তাহলে এই মান আর এই মান সমান। তাহলে তার মানে এখানে যে ভিতরে ত্রিভুজটা আছে যে ও এ বি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যে এই বাহু আর এই বাহু সমান, আর আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা সমান। তাহলে এই মানটা যদি এক্স হয় তাহলে এই মানটাও এক্স হবে, তাহলে এই কোণটা বের করতে বলছে, মানে আসলে এই এক্স এর মানটা বের করতে হবে আমরা যেটা ধরছি। আচ্ছা তাহলে এইটা যদি বের করতে চাই আমাদের টার্গেট হলো এইটা যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু বের করা যাবে। এখন এইটা আমরা বের করব কিভাবে আসলে সেটা চিন্তা করতেছি। তো মাথায় আসছে না। আশি ডিগ্রি হবে কি? 80, 35 নম্বর, 35-এর উত্তর হচ্ছে ডি, 80 ডিগ্রি। ঠিক আছে 80 ডিগ্রি, কিন্তু আমি যা চিন্তা করতেছি এটা আসলে ওডি ইকুয়াল টু ওবি, ওডি এটা সমান, ঠিক আছে। আচ্ছা বুঝছি, ব্যাপারটা হলো
দেখেন এখানে ও বিসি, বুঝতে পারছি ও বিসি যে ত্রিভুজটা না, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। দেখেন ওবিসি ত্রিভুজের, আমি একটু অন্য কালার দিচ্ছি, ওবিসি ত্রিভুজ, এই যে ওবিসি ত্রিভুজ না, এই যে ওবিসি ত্রিভুজ, বুঝছি হবে এবার, এই ওবিসি ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। ওবিসি ত্রিভুজের এই যে এই বাহু আর এই বাহু, এই যে এই বাহু আর এই বাহু সমান। বলবেন কিভাবে ভাই সমান? কারণ একটা জিনিস খেয়াল করেন যে এইটুক আর এইটুক সমান, বলা আছে এইটুক আর এইটুক সমান, তাই বলা আছে না? বিসি ইকুয়াল টু ওডি, তাহলে বিসি, তাহলে বিসি মানে এইটা, ওডি মানে এইটা, তার মানে এইটুক আর এইটুক সমান, তাই কিনা? তাহলে এইটুক আর এইটুক যদি সমান হয়, আবার এইটুক আর এইটুক সমান, কারণ এইটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাই না? তার মানে আমি যদি, তার মানে এখানে বিষয়টা হচ্ছে যে ওডি, এই যে ওডি ইজ ইকুয়াল টু বিসি। এখন এই ওডি আর ওবি যেহেতু সমান, তাহলে ওডির পরিবর্তে আমি ওবি লিখতে পারি, তাহলে ওবি ইকুয়াল টু বিসি। তাহলে ওবি মানে হচ্ছে এটা, বিসি মানে এইটা, অর্থাৎ এই যে ওবিসি ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, বুঝছেন? মানে সরাসরি বলতেছে না যে এইটুক আর এইটুক সমান, বলতেছে এইটুক আর এইটুক সমান, আর এইটুকের সাথে যদি এইটুকের রিলেশন আছে তাহলে এইটুক আর এইটুক সমান। কিন্তু চিত্র দেখেন এইটুক ছোট এইটুক বড় দেখে মানে মাথায় ম্যাপিং করতে পারছিলাম না। হ্যাঁ, তাহলে এই বাহু আর এই বাহু সমান, অর্থাৎ ওবিসি যে ত্রিভুজ, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই বাহু আর এই বাহু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, তাহলে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এই যে ভিতরে যে কোণটা, এই কোণটা 40 ডিগ্রি হবে। খেয়াল করেন এই যে এইটা, এই যে ভিতরটা 40, তাহলে এই কোণটা কত হবে দেখেন, তাহলে এই কোণটা কত হবে? তাহলে এইটুক 40 আর এইটুক 40, এই 40 যোগ করলে হয় 80, তাহলে টোটাল এই যে এই কোণ আর এই কোণ, এই তিন কোণের সমষ্টি 180, থেকে 80 বাদ দিলে 100 ডিগ্রি, দ্যাট মিনস এই কোণের মানটা 100, এটা বুঝছেন? এই কোণের মানটা 100। এখন এই যে এখানে এই কোণ আর এই কোণ, এটা মিলে একটা সরল কোণ, দেখছেন? এটা সরল কোণ, এক সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এই টোটালটা হচ্ছে 180, সেই 180 থেকে এই পাশের এই 100 বাদ দিলে এইটুক হচ্ছে 100, তাহলে 180 মাইনাস 100 ইজ ইকুয়াল টু হচ্ছে, সরি সেটা হচ্ছে 80, এই টোটালটা 180, সেখান থেকে এই পাশের 100 বাদ দিলে এইটুক হচ্ছে 80, হয়েছে এবার? হ্যাঁ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। এইখানে যেটা আছে এই যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহুর সাথে আবার এই বাহু যেহেতু সমান, তাহলে এইটা আর এটা সমান। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট, ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, তাহলে এই যে এটা হচ্ছে ও, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এট দ্য রাইট, মানে এটা চিত্রটা রাইটে মানে ডাইনে ছিল, তাই বলছে। হ্যাঁ, এক্সও পারপেন্ডিকুলার টু ওয়াইও, এক্সও মানে এই যে এটা পারপেন্ডিকুলার টু ওয়াইও মানে এটা, তার মানে এইটা হচ্ছে এইটার উপর লম্ব, মানে এই কোণটা 90 ডিগ্রি, বুঝছেন? এক্সও ওয়াই এর উপর লম্ব, এক্সও ইজ পারপেন্ডিকুলার টু ওয়াইও, তার মানে দুইটা হচ্ছে লম্ব। এন্ড এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এক্সও ওয়াই, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এক্সও, অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে এইটার ক্ষেত্রফল হচ্ছে 32, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ত্রিভুজের ক্ষেত্রফল 32। ওকে, ফাইন। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল, তাহলে এই সার্কেলের ক্ষেত্রফল কত, এই বৃত্তের ক্ষেত্রফল কত? এখন বৃত্তের ক্ষেত্রফল তো ভাইয়া পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আর এর মান জানতে হবে, আর মানে বৃত্তের ব্যাসার্ধ, যেভাবে হোক বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। এখন এখানে বৃত্তের ব্যাসার্ধ, এটা যেহেতু সেন্টার, এই সেন্টার থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এই মানটা হচ্ছে আর। আবার এখানেও কিন্তু এটা কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এই ব্যাসার্ধটা হচ্ছে আর, তাহলে এইটাও আর, এইটাও আর। আর এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এটা হচ্ছে সমকোণ, তাই কিনা? তার মানে আমাকে যেভাবেই হোক আর এর মান বের করতে হবে, এই আর এর মান বের করতে হবে মানে এটা বের করতে হবে। এখন এই আর এর মান সরাসরি দেওয়া নাই, কোনো না কোনো ভাবে বের করতে হবে। এখন ভিতরে যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, দেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। এখানে ছোট দুই বাহু কিন্তু এই বাহু আর এই বাহু, কেন? কারণ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, এটা যেহেতু সমকোণ তাহলে এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ ছোট দুই বাহু হচ্ছে এই দুইটা, এই দুইটার মানে হচ্ছে আর, তাহলে হাফ ইন্টু আর ইজ ইকুয়াল টু 32। এই দুই এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, তাহলে আর এবং আর মিলে হবে আর স্কোয়ার, আর এই দুই ওই পাশে যে 32 দুই 64, তাহলে আর ইকুয়াল টু √64, আর √64 মানে হচ্ছে আর এর মান হচ্ছে 8, বৃত্তের ব্যাসার্ধ 8, বুঝছেন? এখন বৃত্তের ব্যাসার্ধ যেহেতু 8 পেয়ে গেছেন, তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু আর এর মান হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার মানে 64, তার সাথে আছে পাই, তাহলে উত্তর হচ্ছে 64 পাই, 64 পাই। খুবই সিম্পল। হ্যাঁ, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, আচ্ছা, এটা আপনারা সলভ করেন, আমি একটু পানি বিরতি নিচ্ছি, একটু পানি খাওয়া লাগবে।
তৃষ্ণার্ত হয়ে গেছি আমি। এটা কত হবে বলেন? আচ্ছা, এখানে কি বলছে? ইন দ্য ফিগার 4 ইকুয়াল সার্কেলস আর ড্রন উইদিন এ স্কোয়ার। এই যে চিত্রে চারটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট, চারটা ইকুয়াল সার্কেল, সমান বৃত্ত মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত। সমান বৃত্ত মানে বুঝে নেবেন যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত, বুঝছেন, বা ব্যাসার্ধ সমান। এই চারটা সমান বৃত্ত এই স্কোয়ারের মধ্যে আঁকা হয়েছে। ওকে ফাইন। হুজ পেরিমিটার ইজ 32। হুজ পেরিমিটার, এই হুজ বলতে কাকে বোঝাচ্ছে? এই হুজ বলতে আপনারা সবাই জানেন যে এটা আসলে এর পূর্বে যে ওয়ার্ডটা থাকে তাকে বোঝায়। তাহলে হুজের পূর্বে যে ওয়ার্ড আছে সেটা হচ্ছে স্কোয়ার, তার মানে এই হুজ আসলে স্কোয়ারকে বোঝাচ্ছে। তাহলে হুজ বলতে, হুজ মানে হচ্ছে যার, মানে স্কোয়ারের পেরিমিটার মানে পরিসীমা ইজ 32, তার মানে হচ্ছে যার পরিসীমা হচ্ছে 32, অর্থাৎ এই যে স্কোয়ারটা দেওয়া আছে এই স্কোয়ারের পরিসীমা হচ্ছে 32। পরিসীমা, পরিসীমা মানে 4 বাহুর যোগফল। এখন বর্গের পরিসীমার সূত্র কি? বর্গের পরিসীমা হচ্ছে 4a, আর এই 4a ইকুয়াল টু 32। এখান থেকে a মানে বর্গের বাহু বের করবো, তাহলে a ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই 4, এর মান হচ্ছে 8। তার মানে হচ্ছে এই যে 4 বাহু, এই বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 8, সরাসরি বলা নাই, এই প্রত্যেক বাহুর মান হচ্ছে 8। এখন হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য শেডেড পোর্শন? পোর্শন মানে হচ্ছে অঞ্চল বা অংশ, হ্যাঁ। শেডেড পোর্শন, শেডেড পোর্শন, শেড কিন্তু এখন শুধু এই মাঝখানে নাই, এই মাইনকাচিপার মাঝখানে আবার এই মাইনকাচিপা ছাড়াও এই যে এইগুলো আরো ছোট ছোট মাইনকাচিপা আছে, এই সবগুলোর ক্ষেত্রফল চাইছে, বুঝছেন। তাহলে আমি কি বলছিলাম, যখন এই সবগুলোর ক্ষেত্রফল বের করতে বলবে তখন কিন্তু দেখেন খুব মজার, এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই 4টা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলেই কিন্তু এই যে দেখেন এই বৃত্ত, এই বৃত্ত, এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে 4টা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে এই যে সব মাইনকাচিপা একসাথে বের হয়ে যাবে, বুঝছেন। তার মানে এবার কিন্তু ভিতরে আবার এই বর্গ আকার লাগবে না, কারণ এবার তো শুধু এইটুকের ক্ষেত্রফল চাইনি, বুঝছেন, ক্লিয়ার। তাই আমার এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই 4টা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিতে হবে। এখন বৃত্তের ক্ষেত্রফল বাদ দিতে হলে তো ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ জানতে হবে, আর এই বর্গের প্রত্যেক বাহুর মান 8, এই বর্গের প্রত্যেক বাহুর মান 8, তার মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8 স্কোয়ার, বাহু স্কোয়ার। এখান থেকে বিয়োগ যাবে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এরকম কয়টা বৃত্ত আছে? 4টা, তাই 4 দিয়ে গুণ। কেন 4 দিয়ে গুণ? কারণ 4টা বৃত্তের ক্ষেত্রফল সমান, তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ করে 4টা বৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলছি। এখন আর এর মান বের করতে হবে। এই বাহুর মান 8 মানে হচ্ছে কিন্তু এই যে এখান থেকে এইটুকু কিন্তু 8, তাই না? তাহলে এইটা যদি 8 হয় তাহলে এটা 8 হবে না? অবশ্যই। তাহলে এইটুক কত? এইটুক হবে 4, আর এইটুক মানেই কিন্তু এই বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস যদি 4 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? এখান থেকে এইটুক 2, না বোঝেননি কথাটা? এই পুরোটা 8, তাহলে এই পুরোটা 8, তাহলে এই পুরোটা আবার দখল করে রাখছে এই বৃত্ত আর এই বৃত্ত। তাহলে যেহেতু এই দুইটা বৃত্ত সমান, তাহলে এইটুকের দৈর্ঘ্য আর এইটুকের দৈর্ঘ্য সমান হবে, তাহলে এইটুক হবে 4, এইটুক হবে 4। আমার কথা কি বুঝছেন? তাহলে এখানে যে বৃত্ত আছে ভিতরে তার প্রত্যেকটা ব্যাস হচ্ছে 4, তাহলে ব্যাসার্ধ 2, ব্যাসার্ধ 2, তার মানে আর ইকুয়াল টু 2 প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ। তাহলে 8 স্কোয়ার 64 মাইনাস পাই ইন্টু আর এর মান 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 4, তাহলে 64 মাইনাস এর 4, 2 স্কোয়ার 4, এর হচ্ছে 4, 16, 4 16, তার মানে 64 মাইনাস 16 পাই। তাহলে 64 মাইনাস 16 পাই আছে অপশনে। ইয়েস, বি নাম্বার অপশন ইজ রাইট। 64 মাইনাস 16 পাই, খুবই সিম্পল। নেক্সট, ইন দ্য ফিগার দ্য সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন দ্য ইকুইল্যাট্রাল। ইকুইল্যাট্রাল শব্দের অর্থ হচ্ছে সমবাহু, হ্যাঁ, ইকুইল্যাট্রাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। মানে দ্য সার্কেল ইজ ইনস্ক্রাইবড, ইনস্ক্রাইবড মানে হচ্ছে বর্ণনা করা আছে। এই সার্কেলটা হচ্ছে এই বৃত্তের মধ্যে বর্ণনা করা আছে বা বৃত্তের মধ্যে অঙ্কিত, এবং আমরা চিত্র দেখে বুঝতেছি এই সার্কেলটা হচ্ছে, বলেন এদিকে তাকান, এই সার্কেলটা হচ্ছে এই ত্রিভুজের অন্তবৃত্ত, তাই না? অন্তবৃত্ত, বুঝছেন?
অন্তর্বৃত্ত কেন? অন্তর্বৃত্ত কি? অন্তর্বৃত্ত হচ্ছে যে বৃত্ত কোন একটা ত্রিভুজের এই 3 বাহুকে স্পর্শ করে ভিতরে অবস্থান করে তাকে বলা হয় ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত। এখানে বলা নাই অন্তর্বৃত্ত, চিত্র দেখে বুঝে নিচ্ছি। ইফ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল, এই যে সার্কেলের ডায়ামিটার মানে বুঝতে পারছেন ব্যাস, এই যে ব্যাস, এই ব্যাস কত? ব্যাস হচ্ছে 2। ব্যাস যদি 2 হয় তাহলে ব্যাসার্ধ হবে 1, মানে r = 1, বুঝছেন? এখানে r এর মান 1। এখানে যে বৃত্তটা আছে সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য শেডেড এরিয়া? সাম অফ দ্য শেডেড এরিয়া, শেডেড মানে বুঝতেই পারছেন এই যে শেডেড এরিয়া, এই যে একটু, এই পাশে একটু, এই পাশে একটু, এই যে 3 পাশে যে 3টা শেডেড এরিয়া আছে, এই শেডেড এরিয়ার কি চাইছে? ক্ষেত্রফল চাইছে। তাহলে আমাকে বলেন এই শেডেড এরিয়াটা কেমনে বের করব? এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমি যদি এই বৃত্তের ক্ষেত্রফল বাদ দেই তাহলেই কিন্তু এই শেডেড এরিয়ার ক্ষেত্রফল চলে আসবে। তার মানে শেডেড এরিয়ার ক্ষেত্রফল মানে কি? ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ মাইনাস বৃত্ত, ব্যাস, অত কিছু লেখার সময় নেই। ত্রিভুজ মাইনাস বৃত্ত। এখন ত্রিভুজ, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3 a² ডিভাইডেড বাই 4 মাইনাস বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। অর্থাৎ আমাকে যদি এই মানটা বের করতে হয় তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে এই বৃত্তের প্রত্যেকটা বাহু, সরি এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এই প্রত্যেকটা বাহু হচ্ছে এইটা এ, এইটা এ, এইটা এ। তার মানে আমাকে যদি এই মানটা বের করতে হয়, এর মান লাগবে, আর এর মান লাগবে। আর এর মান কিন্তু অলরেডি বের করে ফেলছি, আর এর মানে 1। তাহলে এ বের করতে হবে। এখন আপনাদেরকে আমি বুঝাইছিলাম, মনে আছে যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ত্রিভুজের মধ্যে যে বৃত্ত থাকে সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ মনে আছে? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ r = a ডিভাইডেড বাই 2√3। এই a ডিভাইডেড বাই 2√3 দেখছেন, এই r এর মান a ডিভাইডেড বাই 2√3। আর যদি এই বৃত্তটা বাইরে থাকতো তাহলে r এর মান হতো a ডিভাইডেড বাই √3। মনে রাখার টেকনিক বুঝাইছিলাম যে অন্তর্বৃত্ত ছোট তার মানে ব্যাসার্ধ ছোট হবে, তার মানে এখানে বেশি দিয়ে ভাগ হবে। এই 3 কোণা দিয়ে যে বৃত্ত যেত সেটা বড়, পরিবৃত্ত বড়, তার ব্যাসার্ধ বড় হবে, তাই তখন এখানে 2 দিয়ে ভাগ হবে না, বুঝছেন? এই সূত্র থেকে এর মান বের করতে হবে। তাহলে a = কি? আর গুণ করে দেন, এই যে r × 2√3, আর এর মান 1, এই যে ইনটু 2√3। দ্যাট মিন্স a = 2√3, অর্থাৎ প্রত্যেকটা বাহুর মান 2√3। তাই এটা হচ্ছে √3, এটা হচ্ছে √3 × a², a মানে 2√3, তার উপর স্কয়ার, নিচে হচ্ছে 4 মাইনাস π × r এর মান হচ্ছে 1, তাহলে 1²। ওকে, এখন দেখেন এটা হচ্ছে √3, এই স্কয়ারটা 2 এর উপর আছে, 2 এর উপর স্কয়ার মারলে 4, আর এই √3 এর উপর স্কয়ার মারলে হচ্ছে 3, আর নিচে কত? নিচে আছে 4 মাইনাস 1² মানে তো 1, তাহলে শুধু পাই। ওকে, আচ্ছা, এই 4 আর 4 কাটা, তাহলে উত্তর থাকে 3√3 মাইনাস π। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3√3 মাইনাস π। এ নাম্বার অপশন ইজ রাইট। হ্যাঁ, 3√3 মাইনাস π। নেক্সট, ইন দ্য রেক্টেঙ্গল ABCD, এই যে এখানে এটা একটা রেক্টেঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র ABCD, এই যে ABCD, ABCD তে বলা যাবে না, ABDC অথবা ABCD বলতে হলে আপনাকে অবশ্যই ABC এখানে থাকবে, D এখানে থাকবে। এই চিত্রে একটু ত্রুটি আছে, হ্যাঁ, যদি এই ত্রুটি কোনো মেজর ত্রুটি না, অঙ্কে ভুল হবে না, কিন্তু অবশ্যই ত্রুটি। 2AB = 3BD, 2AB = 3BD, খেয়াল করেন 2AB, তার মানে 2AB = 3BD, মানে এই AB আর এই BD এর মধ্যে রিলেশন দেওয়া। এখান থেকে AB আর BD এর অনুপাত আমরা বের করে ফেলবো। দেখেন এখান থেকে AB BD এর অনুপাত তাহলে AB, এই BD এই পাশে, BD এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, = এই পাশে 3 ছিল আর 2 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে। তার মানে AB = BD = 3:2। তাহলে AB = BD, অর্থাৎ এই মানটা যদি 3x হয়, এই যে দেখেন এই যে 3 অনুপাত মানে 3x, তাহলে এই মানটা হবে 2x। এইটুকু বুঝছেন কিনা বলেন? ওই যে AB আর BD এর মধ্যে যে রিলেশন দেওয়া ছিল সেই রিলেশন থেকে আমরা অনুপাত বের করে ফেলছি। ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ √7, ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল √7, রেডিয়াস মানে হলো ভাইয়া এই যে এটা যদি সেন্টার হয়, এই সেন্টার থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে √7। তাহলে এইটুক কি? এইটুকু √7। আর এইটুক মানেই কিন্তু ভাইয়া এই যে এইটুক, বুঝতে হবে কিন্তু, দেখছেন এইটুক মানেই কিন্তু এইটা। তাহলে এইটুকের মান হচ্ছে 2x ধরে নিচ্ছে যে ওই অনুপাত থেকে, আর এইটুকের মান হচ্ছে √7 মানে 2√7। তার মানে কি আমরা বলতে পারি 2x = 2√7। এই 2 কাটা, তার মানে x = √7। এইটুক বুঝছেন কিনা বলেন প্লিজ?
x এর মান √7। এখন এই x এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে এই বাহুর মান পেয়ে যাব, x এর মান এখানে বসাই দিলে এই বাহুর মান পেয়ে যাব, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের মান পেয়ে যাব। আমার কথা কি বুঝছেন? মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের মান পেয়ে যাব। তাহলে অতএব ab = কি, ab = 3x, তাহলে 3 × x এর মান √7, তার মানে 3√7, এটা হচ্ছে ab। তাহলে bd কত, bd = 2x, মানে হচ্ছে 2 × x এর মান √7, তার মানে bd = 2√7। তাহলে ab পাইছি, bd পাইছি, তার মানে হচ্ছে এখন তাহলে আমি এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো, কারণ দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি। এখন আমাকে যে শেডেড রিজনের ক্ষেত্রফল বের করতে চাই, এই শেডেড রিজনের ক্ষেত্রফল কেমনে পাবেন? পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলেই কিন্তু এই শেড পোরশনের ক্ষেত্রফল চলে আসবে। তার মানে শেডেড রিজনের ক্ষেত্রফল হচ্ছে আয়ত মাইনাস বৃত্ত, আয়ত মাইনাস বৃত্ত। এখন আয়তের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আয়তের ক্ষেত্রফল বের করতে গেলে এই দৈর্ঘ্য প্রস্থ লাগতো, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ সরাসরি দেওয়া ছিল না, দৈর্ঘ্য প্রস্থের আবার অনুপাত বের করছি, সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থের মান বের করে ফেলছি, বুঝছেন? তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 3√7, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 2√7, মাইনাস বৃত্ত কত, বৃত্ত হচ্ছে πr²। তাহলে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, আর এই √7 আর √7 মানে √7² করলে √² কেটে আর √ কেটে 7 থাকবে, মাইনাস π × r এর মান হচ্ছে √7, তাহলে r² মানে √7², 6 সাথে 42, মাইনাস এই স্কয়ার আর √ কেটে 7, তার সাথে হচ্ছে পাই, তাহলে 42 - 7 পাই। তাহলে আমাদের উত্তর হচ্ছে 42 - 7 পাই। এই নাম্বার অপশন ইজ রাইট। আমি আগেই বলছি এই সব অঙ্ক একটু এক্সেপশনাল টাইপের কোশ্চেন, কারণ এই অঙ্কগুলা সরাসরি ডেটাগুলো দেওয়া থাকবে না, ডেটাগুলো বের করার জন্য কিছু মান দেওয়া থাকবে, তার সাহায্যে ডেটাগুলো বের করে তারপর কাজটা করতে হবে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য এবিসিডি ইন স্কয়ার ইউনিটস। স্কয়ার ইউনিটস মানে বর্গ এককে, স্কয়ার মানে ক্ষেত্রফলের একক কি, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, তাই না? তো স্কয়ার ইউনিটস মানে বর্গ এককে, বর্গ একক। এখন সেই বর্গ একক কি, যদি এইগুলা মিটারে থাকে মেজারমেন্ট, তাহলে মিটার, বর্গ মিটার, এগুলো সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ এবিসিডি। এবিসিডি, তাহলে দেখেন আগে বোঝেন, অঙ্কটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, আসার মতো কোশ্চেন, হ্যাঁ, দেওয়া উচিত। এবিসিডি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এবিসিডি, এ বি সি ডি মানে এই যে চতুর্ভুজ। এখন এটা হতে পারে এটা ট্রাপিজিয়াম, নাও হতে পারে ট্রাপিজিয়াম, এটার ক্ষেত্রফল চাইছে, বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে এটার ক্ষেত্রফল আমরা কেমনে বের করবো? হয়তো এটা ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম নাও হতে পারে, চিত্র দেখে ট্রাপিজিয়াম এরকম চিন্তা করা যাবে না। দেখেন এই জায়গাতে দুইটা ত্রিভুজ, একটু খেয়াল করেন প্লিজ, কল্পনা করেন। এখানে এই যে একটা বড় ত্রিভুজ, ওএডি ত্রিভুজ, দেখছেন? ও এটা কিন্তু ও বিন্দু, এই যে ও বিন্দু, এই যে ওএডি ত্রিভুজ। এই ওএডি ত্রিভুজ থেকে আমি যদি ওবিসি ত্রিভুজ মানে এই অংশটা বাদ দেই, এই পুরো বড় ত্রিভুজ থেকে যদি আমি ছোট ত্রিভুজটা বাদ দিই, তাহলে কিন্তু এটা, হ্যাঁ, আমরা এই কাজটাই করব, এই কাজটাই করব। এখন দেখেন এখানে যে দুইটা ত্রিভুজ আছে, একটা হচ্ছে ওএডি ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে এই কোণটা 90 ডিগ্রি। বলুন ভাই এটা কেমন 90 ডিগ্রি? কারণ এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তো পরস্পর 90 ডিগ্রি কোণেই থাকে, তাই না? তাহলে এই কোণটা 90 ডিগ্রি, দ্যাট মিন্স এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ। আবার এই কোণটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই যে ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে দুইটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ, তো ও এ ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, ও বিসি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ও এ ডি ত্রিভুজ থেকে ও বিসি ত্রিভুজ বাদ দিলেই আমাদের কাঙ্ক্ষিত এলাকার ক্ষেত্রফল চলে আসবে। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে ত্রিভুজ ও এ ডি মাইনাস ত্রিভুজ ও বিসি, তাহলেই আমাদের এবিসিডির ক্ষেত্রফল চলে আসবে, মানে এবিসিডি ইজ ইকুয়াল টু এবিসিডি ইজ ইকুয়াল টু, রাইট? ওকে, এখন আমি এটা সমকোণী ত্রিভুজ। এখন প্রশ্ন হচ্ছে এগুলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? এগুলো তো সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তাহলে দেখেন এই যে ওএডি সরি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা যেহেতু সমকোণ, তো এই সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ। তার মানে এই ত্রিভুজের ছোট দুই বাহু হচ্ছে এইটা একটা, এইটা একটা। এখন এই দুই বাহুর মান কত, এটা আমরা কেমনে পাবো? দেখেন এই যে স্থানাঙ্ক, এটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক, এদিকে তাকান। এখন আপনি যদি স্থানাঙ্ক না বোঝেন তাহলে কিন্তু বিপদ। এই বিন্দু হচ্ছে 40, 4 মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর 4 একক, 1 2 3 4, মানে এদিকে 4 একক যেতে হবে। আর ওয়াই বরাবর 0, ওয়াই বরাবর 0 মানে ওয়াই যায়নি, অর্থাৎ এখানেই। অর্থাৎ এই 4 দ্বারা আসলে আমাকে বোঝাচ্ছে এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত আমি, এটা 40 বিন্দু মানে কি, এখান থেকে এইদিকে 4 একক গেছি, তার মানে এইটুকের মান যে 4, এই মান দেখে বুঝতে হবে এইটুকের মান 4, বুঝছেন?
আর এই বিন্দুর মান হচ্ছে 0 3, এদিকে তাকান, এটা 0 3 মানে কি এক্স এর মান 0, এক্স এর মান 0 তো এখানেই, আর ওয়াই এর মান 3, অর্থাৎ এখান থেকে এদিকে 3 একক পর্যন্ত গেছি, অর্থাৎ এই পুরোটার মান 3 দেওয়া না, ওই স্থানাঙ্ক দেখে বুঝতে হবে। ইয়েস, তাহলে ওএডি ত্রিভুজের এই বাহুর মান 4, এই বাহুর মান 3, তাইলে এখানে আমি কি লিখবো, এখানে লিখবো হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল মানে 4 ইন্টু 3 মাইনাস এখানে এই যে ওবিসি ত্রিভুজের এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 0, তার মানে এক্স অক্ষ বা 2 একক, অর্থাৎ এখানে যেতে হলে এদিকে 2 একক যেতে হবে, অর্থাৎ এইটুকুর মান 2, বুঝছেন, এইটুক 2, আর এটা হচ্ছে 0 2, এটা হচ্ছে 0 2 বিন্দু, অর্থাৎ এই বরাবর এক্স অক্ষ বরাবর 0, এক্স অক্ষ বরাবর 0 তো এখানেই, আর ওয়াই অক্ষ বরাবর 2, অর্থাৎ এইদিকে 2, এইটুক 2, তাহলে এই যে এই মান দেখে বুঝতে হবে এইটুক 2, বুঝছেন, তাহলে এইটুক হচ্ছে 2, এইটুক হচ্ছে 2, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের এই বাহু আর এই বাহু 2, অর্থাৎ ছোট দুই বাহুর মান 2 2, ওকে, তাহলে হাফ ইন্টু ছোট দুই বাহু 2 ইন্টু 2, এই 2 দিয়ে এটা যাবে 2 বার, এই 2 2 কাটা, তাহলে 3 2 6 মাইনাস হচ্ছে 2, 6 থেকে 2 গেলে 4, তার মানে ওই এলাকার ক্ষেত্রফল হচ্ছে 4। খুবই দারুণ একটা কোশ্চেন, হ্যাঁ, আসা উচিত, এই ধরনের কোশ্চেন আসা উচিত, হ্যাঁ, উত্তর হচ্ছে 4। ওকে, আমি এখন নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন, an equilateral triangle is inscribed in a circle. Equilateral triangle শব্দের অর্থ হচ্ছে সমবাহু ত্রিভুজ, is inscribed মানে হচ্ছে বর্ণনা করা আছে বা অঙ্কন করা আছে, ঠিক আছে, বা অন্তর্লিখিত, যেভাবে বোঝেন। এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, মানে একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে একটা সার্কেলে ইনস্ক্রাইব, মানে সার্কেলের ভেতরে অঙ্কিত, এই যে বৃত্তের ভেতরে অঙ্কিত একটা সমবাহু ত্রিভুজ। ওকে ফাইন, অ্যাজ শোন ইন দ্য ফিগারে যেভাবে দেখানো হয়েছে সেই কথা বলছে। ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 2, এই যে সার্কেল, এদিকে তাকান, এই সার্কেলের রেডিয়াস 2 মানে আর এর মান 2। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেলের এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এর এই যে ফিগার নট ড্রন টু স্কেল, মানে এই ফিগারটা একদম হুবহু মানে একেবারেই যে স্কেল অনুসারে হবে, স্কেল অনুসারে মানে হচ্ছে আসলে এটাকে কিভাবে বলবো, মানে ফিগারটা একদম এক্সাক্ট নাও হতে পারে, মানে মাপে কিছু ত্রুটি থাকতে পারে, এই জন্য এই কথাটা এখানে উল্লেখ করে দিছে। মানে বলছে যে এই ফিগারের ত্রুটি থাকতে পারে, এর মানে হচ্ছে এই বর্ণনা দেখে আপনি কোশ্চেন সলভ করেন, ফিগার দেখে না, আমরা তো বর্ণনা দেখি সলভ করবো, তাই না। এখন আমাকে বের করতে বলছে এখানে যে সমবাহু ত্রিভুজ আছে, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, √3a² ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেখানে এ হচ্ছে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে আমি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য লাগবে। এখন এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করব কিভাবে, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করার জন্য এখানে যে বৃত্ত আছে সেই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। এখন আমরা জানি, মনে আছে আপনাদের, যে এটা কিন্তু পরিবৃত্ত, এটা কিন্তু দেখেন এই বৃত্তটা কিন্তু ত্রিভুজের 4 কোণা দেখেছে, আর একটু আগে যে অঙ্ক করালাম সেখানে কিন্তু এই বৃত্তটা ত্রিভুজের ভিতরে ছিল, এটা হচ্ছে অন্তর্বৃত্ত, হ্যাঁ, আর এটা হচ্ছে পরিবৃত্ত। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি, এদিকে তাকান প্লিজ। পরিবৃত্তের ব্যাসার্ধ r=a ডিভাইডেড বাই √3। এই পরিবৃত্তের ব্যাসার্ধের মান থেকে এর মান বের করা যাবে। ইয়েস, ব্যাসার্ধের মান দেওয়া আছে, তাহলে এখান থেকে এর মান বের করা যাবে। তাহলে আর গুণ করলে r কি a=√3r, তাহলে √3 আর এর মান কত দিয়ে আছে, আর এর মান 2, তাহলে 2√3, দ্যাট মিন্স এর মান 2√3, অর্থাৎ এখানে যে সমবাহু ত্রিভুজটা আছে তার প্রত্যেকটা বাহু হচ্ছে 2√3। এই যে এর মান পেয়ে গেছি, সেই এর মানটা এখন এখানে বসালে এটা হচ্ছে √3 ইন্টু a², মানে 2√3 এর স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে √3 ইন্টু এই স্কোয়ারটা, এই 2 এর উপর স্কোয়ার মারলে 4, √3 এর উপর স্কোয়ার মারলে 3, আর নিচে আছে 4, এই 4 কাটা, তাহলে উত্তর হচ্ছে 3√3। বাস 3√3 ইজ দ্য রাইট আনসার, সি নাম্বার অপশন। ক্লিয়ার, সি নাম্বার অপশন, বোঝা গেছে। এই টাইপের কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষায় প্রচুর আসে। হ্যাঁ, শুধু এই সূত্রগুলো যদি মনে না থাকে তখন কিন্তু বিপদ না, করা যাবে, সময় বেশি লাগবে। ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে আমি করে দিয়েছিলাম, কিন্তু ক্লাসে দেখাইছিলাম। The perimeter of a rectangular area x is equal to 240, length of the rectangular area is 10 meter more than, আচ্ছা এটা করাবো পরে, কালকে করাবো, হ্যাঁ, আগামীকাল করাবো, ঠিক আছে। তো আজকে 41 পর্যন্ত থাকলো আমাদের। এখানে হচ্ছে মোট আর দুইটা 41 42 43, না 42 43, আর ওদিকে 17 নম্বর কোশ্চেনটা বাকি আছে। কালকে ক্লাস করার সময় আমাকে অবশ্যই মনে করে দিবেন, হ্যাঁ। তাহলে বৃত্তের আর শুরুর দিকে আমি কিছু জিনিস, মানে 2টা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত যায়, একটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত যায়, 3টা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত যায়, এরকম কিছু কোশ্চেন আছে, ওইগুলো সলভ করে দিব, ঠিক আছে। ওইগুলো সলভ করে দিলে পরে বৃত্ত শেষ। কিন্তু আমি বৃত্তের উপর আরো কিছু এক্সট্রা গাণিতিক সমস্যা বের করছি, ঠিক আছে, আরো প্রায় 40টার মতো। ওগুলো আমি করাবো, কারণ ওইগুলো আমার কাছে মনে হয়েছে যে আমার করে দেওয়া উচিত, কারণ এই জ্যামিতি কোর্সটা হচ্ছে একটা এক্সক্লুসিভ কোর্স। এই কোর্সের বাইরে যেন ব্যাংকের জন্য কাউকে অন্য কিছু পড়তে না হয়, এইভাবেই পড়াচ্ছি। ইভেন মজার বিষয় হচ্ছে আপনাদেরকে আমি একটা জিনিস দিব, সেটা হচ্ছে
জ্যামিতি কোর্স তো শেষ হয়ে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে। জ্যামিতি শেষ হওয়ার পরে আমি আপনাদের ত্রিভুজের উপর আলাদা করে এক্সট্রা ক্লাস বের করব। হ্যাঁ, মানে এর বাইরে কোনো কিছু আছে কিনা, যে ব্যাংকে আসছে, বিবিএতে আসছে, হ্যাঁ, যেগুলো নিয়ে আমি আলাদা করে ক্লাস তৈরি করব। ক্লাস তৈরি করে ত্রিভুজের অংশের সাথে লাস্টে যুক্ত করে দিব। আবার বৃত্তের উপর আমি আলাদা করে ক্লাস তৈরি করব। মানে যখনই কোনো এক্সট্রা কোনো কিছু পাবো সেগুলো আমি এই গ্রুপে এনে লাইভে দিয়ে দিব, যাতে আপনার ওইটা লেখাই থাকবে যে অতিরিক্ত ক্লাস, যাতে আপনি মানে আলাদা করে পুরো জ্যামিতি আর পড়তে না হয়। আমার সামনে প্ল্যানই এরকম যে পাটিগণিত এরকম আলাদা করে একটা প্লেলিস্ট তৈরি করব। বীজগণিতের তো অলরেডি আমরা 46 করতেছি, এবং কোনো চ্যাপ্টারের উপর অতিরিক্ত কিছু পাইলে পরে সেটা আমি গোছায় সুন্দর করে একটা লেকচার তৈরি করে আলাদা করে লেকচার দেবো। ঠিক আছে, এই প্ল্যানটা আমার আছে এবং এটা খুবই দ্রুত আমি এক্সিকিউট করার চেষ্টা করব। জ্যামিতি শেষ হলেই আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে পাবেন। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।